আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। রানু সম্পর্কে আমাদেরকে তথ্য দিয়েছেন বেসিক্যালি চারজনের নাম পাচ্ছি আমি এখানে। একজন হচ্ছেন তানভীর, আরেকজন মনির হোসেন এবং আরেকজন হচ্ছেন আক্তার হোসেন, তিনজন। তো তানভীর ভাই আমাকে ভিডিও পাঠিয়েছেন, আমি কথা না বাড়িয়ে সরাসরি তানভীর ভাইয়ের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাবো। উনি 6 মিনিটের একটা ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কথা বলছিলাম আপন ঠিকানার 483তম পর্ব রানু আপার ভিডিও নিয়ে। রানু আপা তার ভিডিওতে তারাবন্যা লঞ্চঘাট নামে একটা কথা উল্লেখ করেছিলেন, জায়গার নাম বলেছিলেন। তো তারাবন্যা লঞ্চঘাট আমরা পাই দুইটা নামে, শরীয়তপুর জেলায় উত্তর তারাবনিয়া এবং দক্ষিণ তারাবনিয়া। এবং টিমের সকল সদস্যরা মিলে ওই জায়গাতেই কাজ করা শুরু করি এবং ম্যাক্সিমাম কমেন্ট গুলো ওইখান করে আসতেছিল। তো গ্রুপ পোস্ট করি এবং আমরা যারা ফোন করার ছিল যারা ফোন করতেই থাকি, একের পর এক ফোন করতে থাকি, কোনোভাবেই কোনো তথ্য ওখান থেকে পাচ্ছিলাম না। তো পরবর্তীতে আমার মনে হলো যে আমি ভিডিওটা আরেকবার ভালো করে শুনি, দেখি কোনো মিস করেছি কিনা আমি। তো ভিডিওটা আমি পুনরায় আবার শুনি, মনোযোগ দিয়ে শোনার পরে দেখি যে কারাবন্যা নামে আরেকটা জায়গার নাম কথা বলা আছে ওইখানে। তখন কারাবন্যা কথাটা জানানোর পরে আমাদের টিম মেম্বার আক্তার ভাই উনি জানান যে কারাবন্যা না, কাকড়াবনিয়া লঞ্চঘাট নামে একটা পটুখালীতে লঞ্চঘাট আছে। তখন আমি পটুখালীতে চলে যাই। পটুখালী কাকড়াবনিয়া লঞ্চঘাটের সারাউন্ডিং সমস্ত জায়গায় গুগল ম্যাপে ট্র্যাকিং করে যত নাম্বার পাচ্ছিলাম একের পর এক ফোন করতেছিলাম, বিভিন্ন জনকে ফোন করতেছিলাম। এর ভিতরে মিঠু ভাই নামে একজনকে আমি ফোন করেছিলাম। তো মিঠু ভাই আমাকে রাত 11টার পরে উনি আমাকে আবার রিপ্লাই ফোন করেন। ফোন করার পরে বলেন যে ভাই, আমার বাবার সাথে আপনার বিষয়টা নিয়ে আলাপ করেছিলাম। উনি বলেছিলেন যে কেওড়াবনি একটা গ্রামে এরকম একজন আছে, ওনার সিকান্দারের মেয়ের জামাই হয় শানু। তো ওনাদের পরিবারে একজন হারিয়েছে এরকম শুনেছেন উনি। তো আমি ওনার বাবার নাম্বারটা নেই, মিঠু ভাইয়ের বাবার নাম্বারটা নেওয়ার পরে মিঠু ভাইয়ের বাবাকে ফোন দিয়ে আমি জানার চেষ্টা করি, কিন্তু উনি আসলে শুনেছেন এরকম, এটা ওরা বলেন আর কি। তো গ্রামটা ওনার থেকে 2-2.5 কিলোমিটার দূরে ছিল। পরে আমি আবার ওই গ্রামটা লোকেট করি। গ্রামটা লোকেট করার পরে সার্ভারে ঢুকে ইউনিয়ন পরিষদ এবং চেয়ারম্যান মেম্বারের নাম্বার নেওয়ার চেষ্টা করি, কিন্তু আসলে নাম্বারটা সার্ভার ছিল না ভাই ওই সময়। কিন্তু সচিবের নাম্বারটা ছিল, সচিবকে আমি ফোন দিই। সচিবের কাছ থেকে মেম্বারের নাম্বারটা কালেক্ট করি। মেম্বারের সাথে কথা বলার পরে মেম্বার কোনো তথ্য দিতে পারেন না। এরপর মেম্বারের কাছ থেকে আমি খলিল নামে গ্রাম পুলিশের নাম্বারটা কালেক্ট করি। তো খলিলের সাথে কথা বলার পরে খলিল আমাকে খুব সহযোগিতা করেছে ওই সময়, অনেক রাত যদিও হয়েছিল। তো খলিল আমাকে সেকেন্দারের বাড়ির পাশে একজনের নাম্বারটা দেন আমাকে, কিন্তু ওখানে কথা বলে আমি ফোনটা রিসিভ করে না। তো খলিল ভাইকে আমি আবার ফোন দিই। ফোন দেওয়ার পরে খলিল ভাই পরে বলেন যে দেখি আর কোনো নাম্বার পাওয়া যায় কিনা। তখন আক্কাস ভাই নামে সেকেন্দারের বাড়ির প্রতিবেশী একজনের নাম্বার আমাকে দেন। তো আমি আক্কাস ভাইকে ওই গভীর রাত্রেই ফোন দিই, প্রায় রাত 1-1:30টার কাছাকাছি হয়ে গেছে ওই সময়। তারপরে আকাশ ভাই আমাকে জানান যে আমার তো অনেকদিন ঢাকায় থাকি আর প্রতিবেশী চাচা হয় আমার, তো আমাকে জানতে হবে যে এরকম কেউ আছে কিনা, ওনার মেয়েদের কোথায় বিয়ে হয়েছে আমার তো জানা নেই। ঠিক কিছুক্ষণ পর আকাশ ভাই বাড়িতে কথা বলে আমাকে রিপ্লাই করেন যে না ভাই, ওখানে এভাবে মিললো না, ওনাদের মেয়েদের এরকম কেউ হারায়নি, যে হারিয়েছিল একটা সন্তান হারিয়েছিল 7-8 বছর আগে, সেটা পাওয়া গেছে। তো তখন ফুললি হতাশ হয়ে যাই, কারণ এত পরিমাণে ফোন, যত নাম্বার সামনে আসছিল প্রত্যেকটা নাম্বারই ফোন করতেইছিলাম মির্জাগঞ্জ থানার পটুয়াখালী লঞ্চঘাটের আশেপাশে। তো এরপরে ভাবি যে থাক, এখন এত রাত হয়ে গেছে, আর কাউকে ফোন করবো না। ঠিক পরের দিন সকালবেলা কিছু ফোন করেছিলাম এর ভিতরে, তাও মেনে নেই। তো 11টার পরে আমাকে আকাশ ভাই আবার ফোন করেন। ফোন করে বলেন যে ভাই, একজনের এরকম একটা তথ্য আমি পেয়েছি, ওই মেয়ের চাচা হয় সম্ভবত, তো ওনার নাম্বারটা আমি আপনাকে দিচ্ছি, আপনি কথা বলে নেন। তো কিছুক্ষণ পরে ওই চাচাকেই আমার নাম্বারটা আকাশ ভাই দিয়ে দেন। তখন আমাকে ওই কালাম নামে যে চাচা আছেন উনি আমাকে ফোন করেন। ফোন করার পরে আমি ওনার সাথে কথা বলে দেখি যে হ্যাঁ সবই বেড়ে যাচ্ছে। তখন আমি ওনার ভাই যে শানুর নাম্বারটা নেই, শানুর নাম্বারে ফোন দিই, রানু আপার বাবার নাম্বারে ফোন দেওয়ার পরে শানু ভাইয়ের সাথে আমি সমস্ত কথা জিজ্ঞেস করি এবং দেখি যে প্রত্যেকটা তথ্য মিলে গেছে। তো এভাবেই আমি আসলে পরিবারটা পাই। তো ভাইয়া প্রচুর ফোন করতে করতে আমি শানুর বাবা পর্যন্ত পৌঁছতে পেরেছি। তো সর্বোপরি ভাই একটা কথা জায়গা হচ্ছে, একটা ভিডিওটা যখন চলে আসে আমাদের এখানে, আমরা পাই একটা বেসিক ভিডিও, তখন টিমের যেমন ওমর ফারুক ভাই, আক্তার ভাই এবং মনির ভাই, এই তিনজন থাকেন হলো নাম্বার ট্র্যাকিং এর জায়গা থেকে। রুনি আপা, আমি, ইলাজ ভাই, সাদত ভাই, শিহাব ভাই এবং আবু বকর সিদ্দিক স্যার, এই যে আমরা এই টিম মেম্বার গুলো এরা ফোন কলের জায়গাতে থাকি। সামানের জায়গাতে থাকেন, সাদত ভাই থাকেন গ্রুপ পোস্টের জায়গাতে, ইলাজ ভাই আছেন, আমাদের আফরোজা আপা আছেন তিনি কমেন্টস এর জায়গাতে থাকেন। তো আসলে আমার ভিডিওটা দিচ্ছি যে বলে যে আমার এইটা কৃতিত্ব কিংবা ক্রেডিট ভাই, আসলে ব্যাপারটা সেটা নয়। আমি সকলের সম্মিলিত প্রচেষ্টায়, টিম মেম্বারদের সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই আমরা একটা ভিডিও সফল করতে পারি আর কি। তো ভাইয়া এভাবেই আমরা সকলের কাছে দোয়া চাই যেন এভাবে করতে পারি। তো আরেকটা কথা ভাইয়া ভুলে যাচ্ছিলাম, কথাটা হচ্ছে আমি শানু ভাইকে সবকিছু জানানোর পরে, শানু ভাই আসলে খুবই ভালো মানুষ এবং সহজ সরল মানুষ, যেটা আমার কাছে মনে হয়েছে। উনি আমাকে প্রতিনিয়তই ফোন করতেছিলেন এবং ওনাকে কেউ বলেছেন যে ওনার ওখানে কত টাকা দিতে হবে, তুমি মেয়ের খোঁজ পেয়েছো, এখনো মেয়েকে আনতে যাচ্ছ না কেন। উনি প্রতিদিন আমাকে ফোন করতেছিলেন। তো আমি ওনাকে সবকিছুই বুঝিয়ে বলছিলাম এবং ওনাকে এটাও বলে 1 টাকাও খরচ হবে না, আপনি শুধু যাবেন, যাওয়ার পরে আপনার মেয়ে আসবে, আসার পরে আপনার যদি তথ্য সবকিছু মিলে যায়, আপনার দুই পক্ষ যদি চিনতে পারেন, তাহলে আপনাদের এটা সফল। এখানে আমাদেরকে কিংবা আমাদের অনুষ্ঠানে কিংবা আমাদের অফিসে কোনো ধরনের কোনো টাকা পয়সা আপনাকে দিতে হয় না।
তো টাকা পয়সার ব্যাপারটা এই কারণে বললাম ভাই, আমরা অনেক জায়গায় ফোন করলে অনেকে বলে যে আপনাদের কত টাকা দিতে হবে কিংবা আপনাদের কি করতে হবে। আসলে ভাইয়া সারা বাংলাদেশের মানুষ জানে এবং আমরা সকলেই জানি, আপনি মানবতার জন্য এই কাজটা শুরু করেছেন, সেই জায়গা থেকে আমরা মানবতার জায়গা থেকে এই কাজটা করি আমরা। তো আমরা মানুষের কাছে আসলে দোয়াটাই চাই, এর বিনিময়ে আমরা কিছুই চাই না। আমরা সকল টিম মেম্বার, শুধু আমাদের এই টিমের টিম মেম্বার না, যারা সকল টিম মেম্বার যারা আমরা এই কাজটা করি, এই যে মানুষের পরিবার খুঁজে দেওয়ার কাজ, ভিকটিমদের পরিবার খুঁজে দেওয়ার কাজ, সকলের ক্ষেত্রে একই কথা যে আমরা আসলে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং মানুষের দোয়া পাওয়ার জন্যই আমরা কাজটা করি। তো ভাই সকলের জন্য দোয়া চাই, সকলে আমাদের জন্য যেন দোয়া করেন। আপনার জন্য অনেক বেশি দোয়া রইল আমাদের পক্ষ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম তানভীর ভাই, খুব চমৎকার করে বলেছেন। আপনি লাস্টের দিকে যে কথাগুলো বললেন সেগুলো তো আসলে আমারই কথা, অনেক ধন্যবাদ। ডেফিনেটলি আমরা কোনো ধরনের উপঢৌকন, মানে টাকা তো দূরের কথা, উপঢৌকনও নেই না, পুরস্কারও নেই না, মানে গিফটও নেই না, সত্যি কথা বলতে যেটা। হ্যাঁ, এটা গেস্ট এন্ড থেকে, বাট ডেফিনেটলি আমরা শুধুমাত্র এই কাজগুলো আল্লাহকে খুশি করার জন্য করছি, এটা আমরা সবসময় বলি, কিন্তু এটাও আমাদের রুটি রুজি। দিন শেষে এই ভিডিওগুলোর মধ্যে ইউটিউব বিজ্ঞাপন দেয়, ফেসবুক বিজ্ঞাপন দেয়, যেটা আমাদের প্রতিষ্ঠানের মূল আয়ের উৎস। কিন্তু এখানে কথা হচ্ছে, যারা এখানে পরিবার খুঁজতে আসেন তাদের কাছ থেকে তো আমরা পয়সা নেই না, বরং কখনো কখনো তাদেরকে আমরা পয়সা দিই। এবং আপনাদের দোয়ায় আমাদের একটা পরিবার আছে, আমি এগুলো বলতে চাই না, অনেক আগে, বোধহয় সীমা নামের, আপনাদের মনে আছে কিনা যে এই পরিবারটা সীমাকে যেভাবে পাওয়া গিয়েছিল, ওর হাজব্যান্ড ওকে ফেলে রেখে গিয়েছিল, সীমা প্রেগনেন্ট অবস্থায় রাস্তায় পড়েছিল, ওই অবস্থায় একজন ছেলে তাকে দেখে তার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তাকে বাচ্চা প্রসব থেকে শুরু করে সুস্থ হওয়া পর্যন্ত তাকে আশ্রয় দেয়। সে সম্ভবত একজন ড্রাইভার ছিল, সেই ড্রাইভার এবং ড্রাইভারের ওয়াইফ মিলে আমাদের আপন ঠিকানার অনুষ্ঠানে তাকে নিয়ে আসে। এরপর সীমার ফ্যামিলিকে আমরা খুঁজে পাই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সীমার বাবার ওই সামর্থ্য ছিল না যে সীমার সন্তানটাকে লালন পালন করবে। তো সেদিক থেকে আমরা সীমাকে তখন থেকে শুরু করে আজ পর্যন্ত, ওই এপিসোড কবে প্রচার হয়েছে আমি জানি না, আমার টিম মেম্বাররা খুঁজে দেখবেন, আমরা এখন পর্যন্ত সীমার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টও ছিল না। পরবর্তীতে আমরা বেশ কিছুদিন পর্যন্ত আমরা, জলিল ভাই মনে আছে কিনা আপনার, আপনি যদি এপিসোডটা দেখে থাকেন আপনি বুঝতে পারবেন, আপনার সময়কার গল্প এটা, এবং সে সময় বোধহয় আপনিই ছিলেন। তখন থেকে শুরু করে আমরা এখন পর্যন্ত এটা মেনটেন করে যাচ্ছি, এবং আপনার মুখ দিয়ে অ্যামাউন্টটা বের হয়েছিল, আপনি স্ট্যাটাস দিয়েছিলেন। আমি আজ পর্যন্ত অ্যামাউন্টটা পাবলিকলি বলিনি বোধহয়, আমি যদি ভুল না করে থাকি। এখনও আমরা সীমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিয়েছি। আমাদের প্রত্যেকটা এমপ্লয়ের স্যালারি যখন চলে যায়, সেই মুহূর্তে সীমার অ্যাকাউন্টে ওই নির্দিষ্ট পরিমাণ টাকা চলে যায়। এটা সীমার হাজব্যান্ড ফিরে আসলেও যাবে, সীমা আর যতদিন পর্যন্ত তার বাচ্চা স্বাবলম্বী না হয় যতদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে সামর্থ্য দিয়ে রেখেছেন, আমরা এটা চালিয়ে যাব। এখানে একটা বিষয় যেটা, যে এগুলো আসলে বলার মতো কিছু না, তবে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনি এনেছেন, সেটা হলো তানভীর ভাই টিমের কথা বলেছেন। মানে টিম তো আমাদের পুরোটাই আপন ঠিকানা টিম, সবাই মিলে আমরা টিম। টিমের মধ্যে আবার সাব টিম। এই যে আপনি যে কাজটা করেছেন তার পেছনে অনেকেই এখানে যুক্ত আছেন এবং অনেকেই সহযোগিতা করেছেন। যে কোনো টিমের সবচাইতে বড় শক্তি হচ্ছে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। নতুন নতুন মুখ আসতেছেন ভিডিও, সবার প্রতি আমার নির্দেশ হচ্ছে, যদি কাউকে অপছন্দ করেন, যদি কারো কাজ পছন্দ না হয়, যদি আপনার কাজে বাধা হয়ে দাঁড়ায়, রিয়্যাক্ট করার আগে সাইলেন্ট থাকবেন, দয়া করে অসম্মান করবেন না, এতে করে আপনি নিজে বড় হবেন। সবাই মিলে শ্রদ্ধা নিয়ে যদি কাজ করে যেতে পারে। রুনিয়া মকবুলের কথা বলছেন, রুনিয়া মকবুল যখন তার ছেলেকে নিয়ে আমার আপন ঠিকানা না, যখন জীবন গল্পে এসেছিলেন, আমার মনে আছে রমজান মাস সম্ভবত ইফতার করিয়েছিলাম বোধহয় আমি আপনাকে, আপনার ছেলেকে নিয়ে যখন আপনি এসেছিলেন, যখন আপন ঠিকানার জন্মই হয়নি, লস্ট অ্যান্ড ফাউন্ডের জন্মই হয়নি। উনি কিন্তু অনেক দিন ধরে আমার শুভাকাঙ্ক্ষী, আমার অনেক বড় হবেন, উনি অনেক শ্রদ্ধেয়, আমাকে ছোটো ভাইয়ের মতো দেখেন। খুব একটা কথা হয় না ওনার সঙ্গে আমার ফেসবুকে, কিন্তু এই যে ধরেন আপনাদের সঙ্গে থেকে যে টুকটাক সাহায্য করছেন। ওনার এক মেয়ে আছেন, আমি যদি ভুল না করে থাকি, সম্ভবত ফ্রান্সে থাকেন, একটা ছেলে একটা মেয়ে ওনার, এবং ওনার যে লাইফের স্ট্রাগলটা, ওনার ছেলেকে নিয়ে যে ওনার যে লাইফের স্ট্রাগলটা, আমি জানি না যেটা এটা ভিডিও হয়েছিল না, সে সময় ভিডিও ছিল না, অডিওতে প্রচার করেছিলাম আমি। অত্যন্ত হাস্যোজ্জ্বল একজন মানুষ, এবং উনি যে পরিমাণ লেগে থাকার চেষ্টা করেন। এখন একটা কথা হলো যে এই যে শ্রদ্ধার জায়গাটুকু, ভালোবাসার জায়গাটুকু, এটা সবসময় অন্তর থেকে আছে, কিন্তু অনেক সময় প্র্যাকটিসের মধ্যে থাকে না, সেটা নিয়ে অনেক সময় দেখা যায় যে মন খারাপ হয়। সুতরাং আমি আসলে লাস্টে যেটা বলতে চাচ্ছি, যে আমরা সবাই ভাই ব্রাদার, আমরা ব্যান্ড অফ ব্রাদার্স। কারো কাজ পছন্দ হবে, কারো কাজ পছন্দ হবে না। নতুন যারা আপনারা এন্ট্রি নিচ্ছেন, আমি যাদেরকে ফেস দেখতে পাচ্ছি, তাদের সবার প্রতি আমার রিকোয়েস্ট হচ্ছে, কারো কাজ অপছন্দ হলেও তাকে যেন অসম্মান না করা হয়, সারাটা জীবন সে যেন সম্মানের জায়গাটাতে থাকে। আমি ইন্ট্রোটা আজকে অনেক বড় করে ফেললাম, আমি আর কথা বলবো না। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। সালামু আলাইকুম, সবাই ভালো? বসার একটু। রানু কি অবস্থা? পাইলে তারপরে জানাবেন না, কি যেন একটা বলছিলেন ভিডিওতে। হ্যাঁ, কাউকে তো বোধহয় বলেন নাই। সরস্বতী একটু কথা বলি। কি নাম মা? নাম কি তোমার? নাম বলো। রাবেয়া, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। আপনার মেয়ে? হ্যাঁ হ্যাঁ, চেহারা দেখে বোঝা যাচ্ছে। আপনার নাম ভাই? রিপন সরকার। রিপন সরকার। কি হন আপনি? রানুর? রানুর হাজবেন্ড। রানুর হাজবেন্ড। আপনার ছেলে মেয়ে কয়জন? আমাদের একজন, আরেকজন
হবে আল্লাহর রহমতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি তো বোধহয় শুভকামনাও জানিয়েছিলাম। তো আপনি চেষ্টা করছিলেন কখনো আপনার ওয়াইফের পরিবার খোঁজার জন্য? জি না, আমি কখনো করিনি চেষ্টা। কখনো চেষ্টা করেন নাই? ও কতটা মিস করতো, নিজের পরিবারের কথা কতটুকু বলতো? পরিবারের কথা মিস করতো না, কারণ যে পরিবারে ছিল সেই পরিবারে যথেষ্ট আদরে ছিল, ভালো ছিল, আচ্ছা, তাই কখনো এটা ওভাবে বলে নাই? জি। আপনি জানতেনও না খুব একটা? বিয়ের আগে জানতেন? কিন্তু মানে এতটা গভীর পর্যন্ত কখনো যাইনি। জান নাই? এমনি জানতাম যে ওনাদের এখানে নিয়ে আসছে ছোটবেলায়, এতটুকু জানতাম, এর বেশি আচ্ছা কিছু না। আচ্ছা। এমনি এরপরে যে এই অনুষ্ঠানে আসলো সেখানে আপনার অনুমতি নিয়ে আসছিল তো নিশ্চয়ই? জি। আচ্ছা ঠিক আছে। আপনি করেন কি ভাই পেশায়? আমি রেস্টুরেন্টে জব করি। রেস্টুরেন্টে জব করেন? ওই যে কি যেন বলছিলেন কাবাব বানান? জি। তো আজকে কাবাব কই? আপনার পরিচয় ভাইজান? আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। কি করেন আপনি? আমি একটা দোকানে কাজ করি। কি হন আপনি পরিবারের বা ভাইজানের কি হন? বলতে আমার ভাইয়ের শ্বশুর আছে না, জি। ওনাদের বাড়িতে বড় হয়েছে? হ্যাঁ, ও বড় হয়েছে। ও তাহলে তো চেনেন তাকে আপনি অনেক হ্যাঁ, আগে থেকে? অবশ্যই চিনি। আচ্ছা ঠিক আছে। রানু কেমন লাগতেছে? মনের মধ্যে কি কি হচ্ছে? খই ফুটতেছে? আমরা গ্রাম অঞ্চলে বলি মনের মধ্যে খই ফুটতেছে। আপনার কি টেনশন লাগতেছে না কেমন লাগতেছে বলেন তো? ভালো লাগতেছে না কেন? এই যে আজকে যদি সত্যি সত্যি বাবা মা পেয়ে যান? ও এত আসবে। আসবে, আমরা একটু বসায় রাখছি যে এক্ষুনি ডাকবো। আপনার শরীর ঠিক আছে? সবকিছু ঠিক আছে। সবকিছু ঠিক আছে? বমি টমি করবেন না তো আবার? দলকেও কিন্তু আমি একই প্রশ্ন করছি, এবার বমি করলে আমরা মহাবিপদে পড়ে যাবো। কার্পেটিং করা পুরো স্টুডিও, চলেন ভিতরে নিয়ে বসাই আপনাকে, এখনই ডাকবো আপনার জন্য যারা আসছে। মাঝখানে গিয়ে বসেন, গতদিনের মতো সোফার মাঝখানে গিয়ে বসেন। এখানে বসতে হবে, হ্যাঁ বসেন। এখানে একটু বসতে হবে 10-15 মিনিট একা একা, ঠিক আছে? এই 10-15 মিনিটে আপনার জন্য যারা আসছে ওদের সাথে আমি কথা বলবো বাইরে, বলে তারপরে আমি আবার ভিতরে আসবো। কোনো সমস্যা নাই তো? খারাপ লাগতেছে? আপনার স্বামীকে ভিতরে নিয়ে এসে বসে দিব? ও থাকুক আপনার সঙ্গে কিছুক্ষণ, তারপরে যদি প্রবলেম হয় তারপরে ও হলো চলে যাবে যখন আমি আসবো, ঠিক আছে? তাহলে বসেন। হ্যাঁ, নিতে বলবো যে কিভাবে উনি হারিয়েছিল। বর্তমান বয়স বলেছে 26, হারানোর বয়স ছিল 8 থেকে 9। আমার ভাই ঢাকায় কাজ করতেন, ভাইয়ের খাওয়া দাওয়ার সমস্যার কারণে মাঝে মাঝে মা এসে ভাইয়ের কাছে ঢাকা থাকতেন, আমাকে এবং আমার বড় বোন কোনো একটা গ্রামে রেখে আসতেন। আচ্ছা, এরপর এমন একবার রেখে আসার পরে আমার বাড়ির মানুষ আমাকে নারায়ণগঞ্জের এক বাসায় কাজে দেয়। সে বাসায় একদিন বাজারে গিয়েছি, সেজন্য আমাকে মার দিয়েছে, সেজন্য রাগ করে আমি বাসা থেকে বের হয়ে চলে যাই। এসে আমি একটা লঞ্চে উঠে যাই, সেখান থেকে হারিয়ে যাই। আমাদের সম্ভবত ঢাকায় বাড়ি ছিল, পরে বাবা সেটা বিক্রি করে দেয়। টিনের ঘর, মাটির দেওয়াল ছিল। বড় ভাই তাঁতের কাজ করতেন, বাবা নেশা করতেন, তাই মাঝে মাঝে পুলিশ ধরে নিয়ে যেত, এই জন্য পালিয়ে থাকতেন। কপিকে ল্যাম্পও বলতাম, রেন্ডি গাছ বলতাম। আপুর সাথে একদিন ঝগড়া করে রাগ করে খালার বাড়িতে চলে যাই। সে খালার 3 ছেলে 1 মেয়ে ছিল। একদিন সে বাড়িতে থেকে পরদিন বাড়িতে আসে। আসার পরে মানুষকে বলাবলি করতে শুনি যে আমার বোন এক ছেলের হাত ধরে পালিয়ে গেছে। ঢাকা থেকে আমাদের বাড়িতে যেতে 1 রাত লাগে। অতিথির ঠিকানা পাচ্ছি আমরা টর্কি পূর্বপাড়া 2 নম্বর ওয়ার্ড, ভিটি হোগলা, সদর মুন্সিগঞ্জ। দাবি করা পরিবার ঠিকানা পাচ্ছি আমরা গাজীপুরা 5 নম্বর ওয়ার্ড, গাজীপুরা, মির্জাগঞ্জ, পটুয়াখালী। ঠিক আছে? ও কিন্তু বলেছিল কি সম্ভবত কেরাবুন্না বা তারাবুনিয়া লঞ্চ ঘাট। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। বসেন। আসসালামু আলাইকুম। ফোন মিউট করেন, বসেন। সবার মোবাইলটা একটু বন্ধ করে দেন অথবা সাইলেন্ট করে দেন। হ্যাঁ, ওকে একটু সুন্দর করে মাঝখানে বসেন তো। আচ্ছা বসেন, বসে পড়েন প্লিজ। নাম কি? মনির। দুষ্টুমি করলে ইঞ্জেকশন দিয়ে দিব। ইঞ্জেকশন বুঝো? বড় বড় ইঞ্জেকশন আছে কিন্তু এখানে, লম্বা একটা ইঞ্জেকশন, বুঝছো? একদম চুপচাপ, নড়াচড়া করা যাবে না। এই যে এই আঙ্কেলকে দেখতেছো, ইঞ্জেকশন দিতে একদম স্পেশালিস্ট। হ্যাঁ, চুপচাপ বসে থাকো। একটু পরিচিত হই। নাম কি আপনার? মোহাম্মদ শানু হাওলাদার। শানু হাওলাদার। আপনি কি হন রানুর? আমি আব্বা। আপনি বাবা। ভিডিওটা দেখেছেন আমাদের? হ্যাঁ, দেখছি। আপনি নিশ্চিত এটা আপনার সন্তান? জি। আসছি আপনার কাছে। আপনার নাম? আমার নাম নাজমুল। নাজমুল। আচ্ছা, আপনি কি হন? আমি দুলাভাই। দুলাভাই, আপন দুলাভাই? জি। আচ্ছা, আপনি যাকে বিয়ে করছেন ওনার নাম কি? মুক্তা। মুক্তা। সবার বড় নাকি? জি। জনির পরে হচ্ছে মুক্তা বোধহয়। না, হলো দ্বিতীয়। দ্বিতীয়। ওই তো জনি হচ্ছে সবার বড়। আপনার নাম? মনি। আপনি কি আপনার ওনার মা না? হ্যাঁ, রানুর মা, আপন মা। আপন। আপনার ছেলে মেয়ে কয়জন ছিল উনি যখন হারাইছে? তখন ছিল 6 জন আর ওরা নিয়ে 7 জন।
সজল শাহজাহান, নামগুলো একটু বলতে পারবেন? হ্যাঁ পারবো। নামগুলো বলেন তো একটু। জনি, মুক্তা, রনি, রানু, তারপর রনি, রুনা, তারপরে রানী জাহিদ। রুনা, জাহিদ। হ্যাঁ। হ্যাঁ। আপনার নাম? মুক্তা। আপনি বোন? জি। আপনি বোন, আপনার ছেলে না? হ্যাঁ আমার কপালে টিপছেন কেন এরকম? দিয়ে দিছে বলে। এই নজর বাঁচানোর জন্য এটা দিয়ে না। হ্যাঁ, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রনি। মুখ? মোহাম্মদ রনি। রনি, আপনি ভাই? জি। আচ্ছা, তো এই যে একটা বলছে যে কেরাবুইনা বা তারাবুইনা লঞ্চ ঘাট, এটা ঘটনাটা কি আছে নাকি? আছে আপনাদের? আর ঢাকায় বাড়ি থাকার ব্যাপারে কি বলছেন আঙ্কেল? আমার এখানে সরকারি জমিনে আমি বাড়ি করেছিলাম। ঢাকায় বুঝছেন? কোথায় এটা? মিরপুর কালশি, আচ্ছা 12 নম্বর। আচ্ছা, তারপর? তো ওই বাড়িটা মনে করেন আমি বিক্রি করে দেশে গেছিলাম আর কি। ও। কারণ শুনছি যে ভাঙা দেবে, কারণ রোড কাট হবে। হ্যাঁ। ওইটি হয়েছে, রোড হয়ে গেছে। হ্যাঁ, এখন তো রোড হয়ে গেছে। পরে আমি বাড়ি গেছি, বাড়ি যাইয়া মনে করেন যে একটু অবটনের সংসার তো। সরকারি জমি আপনি বিক্রি করলেন কেমনে? না, ওটা ঘর পজিশন। ও আচ্ছা, পজিশন দিয়ে দিয়েছেন জি, আরেকজনকে। জি। হ্যাঁ, সেটাই তো বলি। হ্যাঁ, হ্যাঁ, তা ওইটা মনে করেন যে আপনার আমি দেশে গেছি যে বাল বাচ্চা নিয়ে আরে শহরে থাকবো কি, বাড়িতে যাই, এরা একটু লেখাপড়া হবে। প্লাস দেখা গেছে যে আস্তে আস্তে গ্রামের মানুষ হয়ে গেছিল, অনেকেই তো চিনে না। তো এই হিসাবে আমরা গ্রামে গেছিলাম। তো গ্রামে যাওয়ার পরে আমি মোটামুটি ভাবে এই অভাব অনটনের তাড়নায় আমি আবার ঢাকা গেছি। আচ্ছা, তো ঢাকায় যাওয়ার পরে আমার স্ত্রী, ছেলে মেয়ে বাড়ি, আমার ওই মুক্তা এবং ওই জনি, এরা আবার কাজ করতো। আমার ওই বড় ছেলে মানসিক কারিগর, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তো এনে আবার গার্মেন্টস এর সময় প্রথম দিলাম। আচ্ছা। তো এই হিসাব করে আমি আসছি। তা আমারও কাজ কাম নিয়ে আমি ওটা দমন দশার মধ্যে পড়ে গেছি। হ্যাঁ, তা আমি থাকতেছি। পরে কিছুদিন পর ওনার মা আবার আসছে আমার কাছে। আসার পরে তো ভালো কথা, আমরা থাকতেছি। এখন এই যে দুইটা মেয়ে বাড়িতে রয়েছে, এখন এই মেয়েরা আমার কাছে আসছে। তা আসার পরে আমি একটু ডিউটিতে রয়েছি বিদায়, ওনার মা আর আমার বলে না যে কি বলবো, তা থাক, তা বাড়িতে তো যাবে। জি। এখন ওই বাড়িতে আবার ফের চলে গেছে। আচ্ছা, চলে যাওয়ার পরে পরে মনে করেন যে গার্জিয়ান না থাকলে, বাচ্চারা থাকলে তো মানুষের ডিস্টার্বের তো অভাব নাই। যার কারণে আমার এই বড় মেয়ে আইসে পড়ছে ঢাকায়। ঢাকায় আসার পরে ওই মেয়েটারে ওই সুবিদখালি একটা উকিল সাহেবের বাসা আছে। তা আমাদের বাড়ির যে বড় ফ্যামিলি, সে বলে যে চল তাহলে তোর লেখাপড়া হবে, প্লাস টুকটা কাজ কামও করবি। এই রানুকে? হ্যাঁ, রানুকে। আচ্ছা। তো এই রানু ওই সেইখানে দিয়েছে। আমি আর জিজ্ঞেস করলাম যে রানুরে কয় বা ওরা তো ওইখানে দিয়ে দিল। তা আমি আইসা বললাম, আমি কাছে ঠিক আছে, যাক, সমস্যা নাই। এখন কিছুদিন পর যাওয়ার বা কিছুদিন বলতে হয়তো 10-15 দিন, তারপরে আমার কাছে লোক গেছে। লোক যাওয়ার পরে বলে যে এরকম আপনার মেয়ে সোনাকানে নিয়ে ফলাইছে। তখন আমি এটা কেমন কথাবার্তা, এরা ভালো লোকের কাছে দিল, তো এখন মেয়েটা হারাই গেল। পরে আমার ওয়াইফ উনি আবার গেল। যাওয়ার পরে ওই বাসায় জিজ্ঞেস করছে, দেখেন আসলে ও যে কোথায় গেছে আমরাও বলতে পারি না, তা যাই হোক আমরা খুঁজে খাইছা পাঠাই দেবো না। তা আমার ওয়াইফ ওইখান থেকে ঘুরে টুরে আবার আসছে। তা আমরা বলছে, আমি কাছে ঠিক আছে, ওরা যদি বইলে থাকে তোরা খোঁজ করুক, এবং আমরাও খোঁজ করতেছি। এইভাবে মোটামুটি ভাবে অনেক খোঁজাখুঁজির পরে পরে আর তো তাকে পাওয়া গেল না। কিন্তু পুলিশ কেস করা, জিডি করা? না, এইগুলো করি নাই এই কারণেই যে বাড়ি থেকে যখন হারাই গেল, যখন পাওয়া গেল না, আর পুলিশ কেস করে বা এগুলা তো আমরা কোনো ফায়দা পাবো না, অযথা হয়রানি হবো। তো যাই হোক, যদি আল্লাহ আমাদের বাচ্চা রাখে তাহলে পাবো। কিন্তু পরে একটা সন্ধান দিল আপনার ওই যে প্রবীণ হাসপাতাল আছে আগারগাঁও, ওইখানে একটা সন্ধান পাইলাম আমরা ফোনের মাধ্যমে। ফোনের মাধ্যমে পাওয়ার পরে আমরা সেখানে আসলাম। আইসা তারপর যে মেয়ে দেখাইছে সে মেয়ে আমাদের না। আচ্ছা। হ্যাঁ, পরে আমরা ওইখান থেকে আবার চলে গেছি। এই তো এখন মোটামুটি ভাবে আমরা তো সাধারণত মনে করেন যে ছোটখাটো মানুষ একটা কিছু হারাই গেলে আমরা অনেক বড় মনে করি। আর একটা জিনিস হলো যে এই ধরেন টুকটাক কবিরাজ, জিন টানা এইগুলি যারা বলে, তখন আমরা অল্পতেই যেমন একটু এর প্রতি বিশ্বাস হয়ে যায়, সত্য কথা যেটা। তো এখন ওইভাবে অনেক দিনে কইছে কি কয় না, আই মাইরে আলাইছে অমুক তমুক। তা আমরা কই আল্লাহ আমাকে তো কিছু করার নাই, এক তুমি ছাড়া। তা আমার মেয়েটা যদি বাইসে থাকে তো আল্লাহ তুমি ওর সই সালামতে রাখো, এবং আর যদি মরে যায় তাও আল্লাহ তুমি তার রুহুর মাগফিরাত আমরা কামনা করতেছি। আপনি যে এতদিন পরে সংবাদটা পাইলেন যে আপনার মেয়ে বের হয়েছে, এটা কেমনে আসছে আপনার কাছে খবর? এটা আমার কাছে খবর আসছে, যেমন তানভীর ভাই আছে একজন লোক, আমাদের টিম মেম্বার। হ্যাঁ, তো ওনাদের কাছে, তানভীর ভাইয়ের কাছে আক্তার ভাই নামে এক লোক, হ্যাঁ, ওনার কাছে জিজ্ঞাসাবাদ মনে হয় করছে। তা আক্তার ভাই বলে যে দেখেন কাকরাবন্যা তো আমাদের এক আত্মীয় আছে, হ্যাঁ, তা আপনি ওইনে ফোন করে দেখেন।
এইটুক তানভীর ভাই তার কাছ থেকে একটা ফোন আর তার নাম্বার আপনাদের কি হয় সম্পর্কে? আমি এখনো ওনারে বা ভালো করে দেখি না, তবে আমার যে মামা আছে একজন হ্যাঁ, দেশে, হ্যাঁ। ওনার কি আত্মীয় লাগে আর কি একটু মামাই আপনার কাছে খবর নিয়ে আসছে? না না, তাহলে? আমার খবরটা দিছে ডাইরেক্ট তানভীর ভাই, আমার ছোট ভাইয়ের কাছে ফোন ও দিছে। আচ্ছা, তানভীর আপনার নাম্বারটা বের করছে। জি, আমার ছোট ভাইয়ের কাছে ফোন দিছে এই বলে যে আপনার কি কোনো বাতিজি টাতিজি আসবেন কাছে? তা আমার ভাই বলতেছে হ্যাঁ হ্যাঁ, তা বলে আপনার ভাইয়ের নাম কি? কয় শানু। তা কয় ঠিক আছে, তার একটু ফোন দেন, আমি তারপরে তার সাথে আলাপ করতেছি। তো চাচা, আপনি যখন ভিডিওটা দেখলেন কথাবার্তা বলার পর আপনার কেমন লাগতেছিল ভিডিও? আমার মানে সে বলে বোঝানো যাবে না, যার কারণে এটা আমি জানি, আমার আত্মা জানে। হ্যাঁ, তো যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আপনি আপনার মাধ্যমে- মেয়ে আছে ভিতরে, একটু দাঁড়ান আমি সামনে নিব। হ্যাঁ, চাচি, আপনি দেখছেন ভিডিওটা? ভিডিওটা দেখার পরে আপনার কি মনে হচ্ছে এটা আপনার মেয়ে? হ্যাঁ হ্যাঁ, কোনো সন্দেহ নাই তো? মেয়ে হারানোর পরে কষ্ট ছিলেন না? হ্যাঁ কষ্ট আর আমার মেয়ের পায়ে একটা দাগ আছে। পায়ে দাগ আছে না? জি জি। আচ্ছা, তাহলে দাগের কথা উনি বলছে, শরীরে একটা চিহ্ন আছে, আমি জানি না। ভিডিওটা আপনি গিয়ে সামনাসামনি গিয়ে তারপরে দেখবেন। কে এখন মূল কথা হচ্ছে যে একই জিনিস তো বারবার ঘুরে ফিরে আসতেছে, দর্শক বোরিং হয়ে যাবে, যে কারণে শর্ট করলাম আর কি। তো যাই হোক, ওনারা চেষ্টা করছে। এখন আপনাদের কি ছোটবেলার কোনো ছবি টবি আছে রানুর? কোনো ছবি টবি কিছু না? ঠিক আছে, সামনাসামনি বসি, ডাকি, দেখি, মিলাই। ও কি ইঞ্জেকশনের ভয় ঘুমাই গেল কিনা? বাচ্চারা ইঞ্জেকশনের খুব বড় ভয় পায়, প্রচুর টেনশন আছে না? একটু টেনশনে থাকুক, আর আধা ঘন্টা টেনশনে থাকুক, তারপর আদর করে দিব, সমস্যা নেই। বসেন, শুনলেন তো সমস্ত কিছু, দেখেন কি হয়। হ্যাঁ, আচ্ছা ভাই, সরি আপনাকে বসে রাখছি, আপনি কি বাইরে বসেন, কোনো সমস্যা হয় নাই তো? না না, কোনো সমস্যা ঠিক আছে। কাউকে দেখলে চিনবেন? কারো চেহারা মনে আছে? বাপ মায়ের চেহারা মনে আছে? ছোট থাকতে দেখছিলাম, আমরা কইতে পারি না। এখন বলতে পারেন না কি অবস্থা? দুটোতে মিলে তাই সবকিছু যদি মিল খায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার পায়ে কোনো কাটা দাগ আছে? হ্যাঁ, বাইরে থেকে একজন বলতেছিল, দেখেন সে তো বলতেছে পায়ে কাটা দাগ আছে। আসুক, আসলে বোঝা যাবে কি অবস্থা। ভাই তো বড়। হ্যাঁ, দাঁড়ান, বলবেন নিশ্চয়ই কি অবস্থা। শুনতেছো? হ্যাঁ, দুজনকেই বলো তো, কে? হ্যালো, হ্যাঁ শুনতেছো? হ্যালো, এবং দুজনকেই। হ্যাঁ, আসেন, ওই যে যান, দুইজন দুই পাশে বসেন, কথা বলেন। পাগলের মতো হয়ে গেছি। এই যে পাও, আমি চিনি না আমার পাও, আমি কি চিনি না। পায়ে কি হয়েছিল? হ্যাঁ, দেখুন তো মনে মিলে নাকি? এই রানু কি বলে দেখেন, মিলে নাকি? হ্যাঁ, একটু জোরে বলতে পার, কানে একটু সমস্যা আছে। ওর সমস্যা ছোটবেলার দিক, কানের একটু কম সময়। হ্যাঁ হ্যাঁ আমার বড় ছেলে জনি, হ্যাঁ আর ওরা বাড়িতে ছিল। হ্যাঁ তো ওই মুহূর্তে আমি আবার একটু বাইরে ছিলাম, একটু চট্টগ্রাম গেছিলাম ওই মামার ওইখানে। হ্যাঁ তো ওরা ওই খেলতে খেলতে ওনাদের কি ওরে বলছে টানে না, তো ওই দাও ফিকে মারছে। তা দাও ফিকে মারলে যেটা আসারি থাকে না, ওই যেটা আসারি ছিল না, হ্যাঁ তো ওইটাই নাকি ওর পার ভিতরে ঢুকছে। হ্যাঁ হ্যাঁ, পরে ওইটা টান দিয়ে ফেলাইছে, অনেক রক্তমুক্ত হয়েছে। আমার দিকে চেয়েছো? আমি তোমার মা, তুমি চেনো না? মার একটু ওই সময় ব্রেনটা ডিস্টার্ব হয়ে গেছিল। হ্যাঁ মা, আমি তো তোমার ঠিকই চিনছি, এই যে আমি তো তোমার ঠিকই চিনছি, তুমি আমার চেনো না? আসো না, আমি তো তোমার ঠিকই চিনছি। কত কষ্ট করছো জীবনে। পরে ওই ডাক্তার তখন আমার এই ওয়াইফও একটু ছিল, মানে মেডিকেল ছিল একটা হাওয়া বাতাসে, উনি একটু পাগল ছিল, হ্যাঁ। যার কারণে তিনটে ভাই বোন। পরে আমি আইসা দেখি যে এই অবস্থা। আমি যখন বেড়াইতে গেছি তখন ওরা ভালো ছিল সবাই, হঠাৎ করে জোর জোরে কি একটা হাওয়া লাগছে, এর মার বেরেন্ডা নষ্ট হয়ে গেল। ওই তখন ওই আমার অনুপস্থিত ওই তিন ভাই বোন ওই সময় এরা ওই একসাথেই ছিল, তেমন ওই কি আনতে কইছে, তো ওইটা আনে নাই, বিদে ওই দাও মারছে। রানু, ঘটনা কি মনে আছে? পায়ের ঘটনাটা এরকমই? কে করছে এটা?
ভাই দিছে লালা জনি কোন ভাই দিছে মনে নাই? হ্যাঁ, তাহলে তো আপনার বাবার কথা ঠিক আছে। ওনার নাম শানু, উনি আপনার বাবা দাবি করতেছে। আর ওনার নাম হচ্ছে মনি, উনি আপনার মা দাবি করতেছে। আমি এটুকু জানি আর জানি না বেশি। আপনি 7 ভাই বোনের নাম বলছেন, সবার নাম ঠিক আছে। এই জন্য 2 জন আসছে, 2 ভাই আসছে, 2 ভাই না এক ভাই এক বোন আসছে। মুক্ত হয়েছে, মুক্ত চিনবি না? চিনবি? ও তো আসলে কাউকে দেখেই চেনে নাই, কিন্তু মেলানোর চেষ্টা করতেছে। ছোটবেলার থেকেই একটু মানে এরকম একটু সরল সরল। জি, জি, ছোটবেলার থেকেই, হ্যাঁ, ছোটবেলার থেকেই ও একটু এরকম। অনেক সময় আমি ওরে পয়সা করে দিলে সেই টাকাটাও রাইখে দিত। তো অনেক সময় দেখা গেছে যে আমি একটু এদিক সেদিক করে পয়সার জন্য, তখন ও আমার ডাইকে বলতো আপা আমার কাছে টাকা আছে। ও হ্যাঁ, তা আমি বলতাম মা তাহলে ঠিক আছে তুমি টাকা পাইলা কই? কই যে তুমি দিছিলা, ওইগুলি আমি জমাই রাখছি। হ্যাঁ, তাই এরকম আমারে দিছে। আমি কিন্তু মা তোমার আমি পরে দিয়ে দেবানি। হ্যাঁ, এইভাবে। তো ও কিন্তু অত চালুও ছিল না। হ্যাঁ, আর এখনো যে কথাবার্তাতে আমি ওর বুঝি, এখনো সেই হয় না, যেহেতু ওর জীবন থেকে আমাদের জীবন থেকে 22টা বছর চলে গেছে। হ্যাঁ, তা ওই উপর আল্লাহর ইচ্ছা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি যে আমার মেয়েরে পাইছি, আমি এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর এই যে ফোনে পয়সা খরচ করে এই যে তানভীর নামে যে ছেলেটা আমার এই ছোট ভাইয়ের কাছে ফোন দিয়া যে যোগাযোগটা করাইছে, তানভীর ভাই। আল্লাহ সবাই তুমি তার ভালো রেখে খোদা। আমি দোয়া করি যেন প্রতি বাংলাদেশের ঘরে ঘরে এরকম যদি সত্য জিনিস কেউ ফিরিয়ে দেয়, জি। খোদা তুমি তাদেরকে খুব শান্তি দিও খোদা। এই আমার কথা, আলহামদুলিল্লাহ। আমি এই গরিব মানুষ, আমার কিছু নাই। হ্যাঁ, আপনার দোয়া আল্লাহ কবুল করুক, আমরাও তো পাপী মানুষ, তো আল্লাহ আমাদের আমি- মাফ করুক। আমি আপনাকে সবার জন্য দোয়া করি, ইনশাআল্লাহ আল্লাহর দরবারে আমি লাখ লাখ শুকরিয়া আদায় করি। আমার হারানো জিনিসটা 22 বছর পরে আমি ফিরে পাইছি, 22 বছর। এইটাই আমি খোদার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আপনাদের সবার জন্য আমি দোয়া করি, মিডিয়াবাসীর জন্য আমি সবার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ। রানু, কথা বলবেন না এদের সাথে? কি মনে হতেছে, এরা কি হইতে পারে? মা, আমার তো ওই সময় দাড়ি ছিল না মা, আমার এখন বয়স হয়ে গেছে, নাতিপুতি হয়ে গেছে মা। তুমি বোঝো, তুমি 8-9 বছর মা, আর আল্লাহ দিলে এখন তুমি 1 বছর মা। এসব ওই উপর আল্লাহর খেলা, বিধি যা ভাগ্যে লেখছে মা, এর সে কিছু করার নাই মা, সবই আল্লাহর ইচ্ছা। তুমি খুশি হয়েছো? খুশি হয়েছো আমাকে পাইয়ে? হ্যাঁ, হ্যাঁ খুশি হয়েছো? ওর একটু ইয়ে লাগতেছে। কি লাগতেছে? কি লাগতেছে তোমার? আমরা তো তোমার দেখে চিনছি, তুমি আমাকে চেনো না? হ্যাঁ, তোমার ছবিতে দেখে আমি চিনছি যেটা আমার রানু। বর্তমানের উপর দিয়ে গেছে, ও, আমার মা কত কষ্ট করে জীবনে করছে। খাইয়ে থাকি মাথায় থাকি আর মোটামুটি ভাবে আমি বাচ্চাদের চাইলা কোনো সময় কোনো অবনটন গেছে, ঠিক আছে ঠিক আছে। একটা বাচ্চা হারায় যাওয়া, এটা যে কত কষ্টের, হ্যাঁ। মানসিকভাবে সুস্থ থাকা যায় না তো। তাহলে যে শুধু ওই আশায় বসে রয়েছি। ওই এক ফেরেশতা বলছিল কিসের আশায় মানুষ বাঁচে, কই শুধু আশায় আশায়, নাইলে সামান্য জীবন নিয়ে মানুষ কি করে বাঁচে পৃথিবীতে। এইটাই আমি আশায় বাঁচে। আশায় বাঁচে, কি চমৎকার কথা। এটাই আমি। এই আপনার খবরটা পাবো তার 2-3 দিন আগে না, আমাদের বাড়িতে কাঁদতেছে বসে জানলা। আমি কেমন মেয়েটা দুনিয়া দেখে যেতে পারবো না, তুমি আমার বাচ্চাদের একটু দেখাও। শত শত কেস বাংলাদেশে, শত শত কেস। আমরা একটা ডিজিটাল যুগে বসবাস করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে ডিজিটাল করার জন্য কত বড় বড় কাজ করেছে, বাট আমি আনফর্চুনেটলি বলছি এই প্ল্যাটফর্মে বসে, সরকার থেকে যদি একটা বড় রকমের স্টেপ নেওয়া হতো, এই কাজগুলা আরও কত স্মুথলি করা যেত। এবং মানে সরকারের নেটওয়ার্ক তো অসাধারণ নেটওয়ার্ক, আমার মনে হয় একজনও বাকি থাকতো না বাংলাদেশে, সবাই ঘরে ফিরে যেত। জি জি জি। আমি ভাই খুব ক্ষুদ্র মানুষ, এবং আমার জায়গা থেকে আমি যে চেষ্টাটা করছি, আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে, তাতে 3 বছরে প্রায় 350-এর কাছাকাছি। বাট এই নাম্বারটা অনেক বড়, নাম্বারটা অনেক বড়। হ্যাঁ, চেষ্টা করে সারা জীবন ধরে যতটুকু পারি, আল্লাহ যতদিন পর্যন্ত সুযোগ দেয়, কাজটা করে যাবো। আমি মাটির ওয়ালের ঘরটা স্যার, আমি নিজে মাটি রিক্সা চালিয়ে আইসা আমি মাটি চাইনা বানাইছিলেন? জি, তারপর আমি এই ঘরটা বানাইছি, উপরে টিন দিয়েছিলাম স্যার। বাইরের ঘর বাড়ি উঠে গেল স্যার, আমি মাটির ওয়ালে থাইকে শান্তি পাইছি বাল বাচ্চা নিয়ে স্যার। হ্যাঁ, ঝড় তুফান হইলো স্যার আমি টের পাই না। তো এটা তো এখন মিরপুর ডিএইচএস এরিয়ার ওই চলে জি, গেছে, জি, বড় জি, হয়ে গেছে। জি। খাল ছিল আগে, আমি ছিলাম ওই এরিয়াতে, ছিলেন, এখন তো পুরা চেনা যায় না। আমরা এই বলো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওখানে কিছু এই আপনাদের মতো অন্য ব্যক্তি আমার শুভাকাঙ্ক্ষী এবং ফ্রেন্ডলি ভাই ব্রাদার হিসেবে এখনো আছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এখন তো সবাই আরো বা উন্নত হয়ে গেছে। উন্নত হয়ে গেছে। জি। হ্যাঁ, তা মাঝে মাঝে যাই আমি, যদি কোন সময় ঢাকা আসি, গেলে 2-1 জনের সাথে দেখা হয় স্যার। আচ্ছা কাকা, কিছু মনে করেন না, এটা আসলে আপনার মেয়ে ওই
মনে আছে বলে বলছে, আমরা একটু তথ্যের সাথে মেলাবো। ওই সময়টাতে কি নেশা টেশা এরকম পুলিশে? আমি স্যার সত্য কথা বলবো, আমি মিথ্যে কথা হ্যাঁ, বলবো না স্যার। হ্যাঁ। আমি একসময় অজস্র সিদ্ধি পান করছি ও 90 সালে স্যার। ওকে। এটা আমি খোলামেলা ভাবে স্যার, হ্যাঁ, বুঝতে পারছি। কোনোদিন পুলিশে নেয় নাই, বরঞ্চ পুলিশের সাথে বা এলাকার সাথে আমার একটা গুডের সম্পর্ক ছিল। হ্যাঁ। আচ্ছা, যদি কাউকে ধরে নিয়ে যাইতো তা আমার কাছে আসলে এটা আমি আশা করি পুলিশের সুপারিশ করলে হ্যাঁ। পুলিশ ছেড়ে দিছে আমার মুখের দিকে। আচ্ছা, তার মানে পুলিশের সাথে যোগাযোগ ছিল আপনার। আবার এখানে বলছে যে মাঝে মাঝে পালায়েও থাকতেন, মেয়ের স্মৃতি আছে এরকম। না, আমি পালাই থাকি না, যেহেতু কিন্তু নেশার ব্যাপারটা আসছে। হ্যাঁ। ঠিক আছে, এটা তথ্যের জায়গায় মেলানোর জন্য আমরা বলছি, আমরা কোনো কিছু জাজ করছি না। ঠিক আছে। হ্যাঁ, তা আচ্ছা। আমি শানু আপনাদের দোয়ার আশীর্বাদে জনি বা কোনো একটা মেয়ে কি পালিয়ে গিয়েছিল আপনার, যেটা ওর মনে আছে কোনো এক জায়গা থেকে, যে বিয়ে শাদী করছিল বা এরকম কোনো কিছু, যে একটা ছেলের হাত ধরে পালায় গেছে পারিবারিক না ওই আমার বড় মেয়েটা, বড় মেয়ের কথা বলছে, আসছে এই যে? হ্যাঁ ওই যে বড়, ও এরা দুই বোনই ছিল গ্রামে। আচ্ছা, শোনেন, আপনি যা বলছেন সবই মিলছে। এখন ওনাদেরকে কি আপনি বাপ মা মানতেছেন? না মানতেছেন না, মানে কথা শুনতে পাচ্ছেন না আপনি, বুঝতে পারছেন না। ওনাকে কি মা মানতেছেন আপনি? আপনার মায়ের মতো মনে হয় উনি আপনার মা? লাগে লাগে? ওনাকে বাবা লাগে? হ্যাঁ, ধান টান সব ঠিক আছে, সব আছে, সব মিলছে তো। তাহলে এখন কি বাপ মা মানতেছেন ওনাদেরকে? ছোট থাকতে দেখছিলাম এমন একটা ছেলে। শোনেন রানু, চেহারা মনে থাকবে না, আমাদের এখানে অনেকেরই চেহারা মনে থাকে না, কিন্তু তথ্য যেগুলো বলছেন সেই তথ্য তো সবকিছু মিলছে। ওনারা নিজেরা যে আসছে আপনাকে মেয়ে হিসেবে স্বীকার করার জন্য। এখন আপনি মানবেন কিনা মন থেকে ওনাদেরকে বাপ মা? মানতেছেন? মানতেছেন না কেন? দেশের বাড়ি হালাই তুই আপনার দুই বোনেরা থুয়েছে, এই জন্য মানতেছেন না? না, সেটা তো রাগের বিষয়, কষ্টের বিষয়, অন্য জিনিস। কিন্তু বাপ মা তো বাপ মাই। বাপ মা যদি সন্তানকে এরকম কোনো কিছু করে সেটার পিছনে কারণ থাকে, সেটা নিয়ে সন্তানের অভিমান থাকতে পারে। কিন্তু বাবা মা তো বাবা মাই, তাদের মাধ্যমে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছে, আপনি তো এই সম্পর্ক অস্বীকার করতে পারবেন না। বুঝতে পারছি আপনাকে? সেটা অন্য হিসাব, আপনার মধ্যে যদি একটা অভিমান থেকে থাকে সেটা অন্য হিসাব। কিন্তু ওইনারা আপনার বাপ মা কিনা, আপনার মন কি বলে? হ্যাঁ আমার বাপ মা। বাপ মা মানতেছেন আপনি? হ্যাঁ, কঠিন কিন্তু আসলে আমার জায়গা থেকে কিভাবে এই স্টেটমেন্ট আদায় করা। আমি বাইরে গিয়ে আরো কথা বলবো। বুঝতে পারছেন ও একটু সহজ সরল, আমি জানি না ছোটবেলা থেকে বোধহয় এরকম ছিল, আপনি বলতেছিলেন এরকম। প্রথম কথা হচ্ছে যে পরিবার এটাই, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, সমস্ত তথ্য মিলে গেছে। এছাড়াও ডিএনএ টেস্টের যে ব্যাপার আছে, চাইলে ওনারা করতে পারেন ওনাদের জায়গা থেকে। মাগরিবের আজানের নোটিফিকেশন চলে আসছে। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি আর বড় করব না, এই পর্যায়ে আমি পরের ধাপে চলে যেতে চাই। আমি এখনই ফাইনাল কথা নিচ্ছি না, আমি বাইরে গিয়ে আরও যদি সবাই মিলে কথাবার্তা বলে যদি উনি ওনার স্টেটমেন্টটা দেয়, সেটাই বরং আমি মুখে করবো। যান আপনারা গিয়ে কথাবার্তা বলেন। কত কষ্ট করছো, আমরা বাড়ি পর্যন্ত কত চেষ্টা করছি পাওয়ার জন্য, নিজেরা নিজে কত অপরাধী মনে করছি, তোমার না তো আমার পয়েন্ট আড়াইতো না। বোনদের চেহারা দুজনের তো একই রকম। ওই যে ভাই, ভাই আপনার ভাই না? কত দিন পরে দেওয়া হয়েছে, তাও তো দেওয়া হইতো না, এই যে মানে টিভি সাহায্যে দেওয়া হয়েছে। আল্লাহ সবাই এই জিনিসটা আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো কিছুই হয় না। বসেন আপনি। না চিনতে পারেনি, ওর হাত পা কাঁপতেছে, আপনি বসেন বসেন। জামাই কই, এদিকে আসেন। আপনি জামাই না? উনি আপনার শ্বশুর। আর এই যে শাশুড়ি তো দেখতেছেনি। তুই তো কাঁদছো জীবনে, ভালো কিছু লেগেছে সবাই, কত দেশে খুঁজছি আমি, চোখে চোখে খুঁজছি, কোথায় পাই আমার বাচ্চাটা, আমি কেন
ওনাকে হাতে রাখানো শরীর। আচ্ছা প্রেগনেন্সি কয় মাসে ওনার? 7 মাস। আচ্ছা ওনাকে তুমি বেশি মানসিক চাপে রাখা যাবে না। এমনি কি ওনার ইয়ে কেমন কি বলে আপনার হচ্ছে মানসিক ভাবে উনি কেমন, মানে একটু সহজ সরল? মানুষের বুঝে একটু সহজ সরল, মানে কোনো কথা কোনো কিছু বোঝায় প্যাচ গোজ নাই ওর মধ্যে। ওর মধ্যে কোনো কিছু নাই। আচ্ছা এখন কথা হলো যে ওর বাবা মাকে দেখে যে প্রথম দেখা যায় চিনতে পারা এটা পারে নাই, কিন্তু কথাবার্তা বলে এক পর্যায়ে ও সন্দেহের মধ্যে আছে, বা ওর আচরণ যেরকম ওরকম আচরণই করতেছে, আবার মানছেও, আবার এক পর্যায়ে বলছে না, আবার বলছে মানছেও। এটা কি ওর জায়গা থেকে স্বাভাবিক কিনা, মানে এরকম আচরণ করাটা? জায়গা থেকে এটা স্বাভাবিক। আমি বলছে যে আমার ভাইয়ের কথা, বোনের কথা, বাবা মার কথা, সবার কথা মনে আছে, কিন্তু আমি এক্স্যাক্টলি কারো ফেস আমি আমার। আচ্ছা ঠিক আছে, এখানে আপনার দায়িত্ব আছে। ধরুন উনি যেসব তথ্য বলছে সেসব তথ্যের শতভাগ তথ্য মিলছে। এখন ওনার জায়গা থেকে ওনার ওই বাবা মায়ের সঙ্গে সখ্যতা হইতে একটু সময় লাগবে। তো আপনি যেহেতু সবচেয়ে বড় গার্ডিয়ান, ওই যোগাযোগটা রক্ষা করে ওনাকে একটু সুন্দর করে বোঝানো, হ্যাঁ, ওই সুন্দর সম্পর্কটা তৈরি করে তুলতে হবে। ঠিক আছে রানু, আপনি বলছিলেন ভিডিওতে আগে পায়াল ওই তারপরে বলবো, এখন কি বলবেন নাকি এখনো গোপন রাখবেন? আর ওই কান্নাকাটি করেন না, ওই তো ওর শরীর দুর্বল। মানতেছেন আপনি আমাদেরকে, পরিবার ভাই বোন মানতেছেন, বাপ মা মানতেছেন? হ্যাঁ আচ্ছা, ওনার এই 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 স্টেটমেন্টই আমরা ওকে করে নিব। ঠিক আছে বসেন ভাই, বসেন। আচ্ছা এই যে রানুর মেয়ে, হ্যাঁ রানুর মেয়ে মামা, এই সবাইকে মিষ্টি মুখ করো। ছোটবেলার থেকে একটু করতে পারে না, হ্যাঁ বুঝতে পারছি। আমি যে ভিডিওতে যখন করতেছিলাম তখনও কিন্তু আমি প্রথম পর্যায়ে একটু বিরক্ত হয়ে যাচ্ছিলাম যে কেন কথা বলতে পারে না কি কারণে। পরে গিয়ে আমি বুঝলাম সহজ সরল, হ্যাঁ বুঝতে পারছি। এই আপনার মিষ্টি খাইতে তো কোনো সমস্যা নাই? ওকে মিষ্টি খাইতো না? আচ্ছা তাহলে ওনাকে একটা মিষ্টি দাও, কারণ ওনার সুগার ফল করছে। আচ্ছা আমি শেষ করি, মাগরিব আজান দিয়েছে, নামাজ পড়বো। আপনারা সবাই ভালো থাকেন, হ্যাঁ সবাই ভালো থাকেন, আর ওনাকে বোঝাই নিন সুন্দর করে। ভালো থাকেন, এনারাই আপনার পরিবার, রক্তের সম্পর্কের পরিবার। ঠিক আছে? নাম ঠিক না কইতে আর